আরে ভাই, কোনো একজন বাপের ইতিহাস পড়ে একটা দেশ বদলায়, এটা কোথায় জেনেছি আমরা? পৃথিবীর কোথাও এটা পাবেন না। বরং প্রিয়নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন যত জানা যাবে তত জাতির সুন্দর সংস্কার সম্ভব হবে। সেই জন্য আমরা প্রথম দাবি জানাই, বাংলাদেশের এই সংস্কারের একটা আবহমান কাল যখন চলছে, অর্থাৎ একটা সুন্দর মৌসুল চলছে, আমরা মনে করি আমাদের এই পরীক্ষাটা সেরকম একটা গুরুত্বপূর্ণ সময় অনুষ্ঠিত হচ্ছে। সুতরাং সংস্কার করতে হলে প্রিয়নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী এবং তার সংস্কারকে সামনে রেখেই যদি সংস্কারের আয়োজন সম্পন্ন করা যায়, তাহলে প্রকৃত সংস্কার করে বাংলাদেশকে গণতন্ত্র, মানুষের অধিকার, ইনসাফ এবং উই ওয়ান্ট জাস্টিস যে আমাদের তরুণ যুবকেরা আওয়াজ তুলেছিল, সেটা বাস্তবায়ন করা সম্ভব হবে। নাম্বার 2 হচ্ছে শিক্ষা ব্যবস্থার সংস্কার। আমরা এটা সাংগঠনিকভাবে, দলীয়ভাবে, আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় আমরা আয়োজন করছি। আমাদের নেতৃবৃন্দকে আমরা বা আমাদের কর্মীদেরকে আমরা গড়ে তুলছি। তা আমাদের এই 18 কোটি মানুষের মধ্যে আমাদের কর্মী 2 কোটি। তা আমাদের 2 কোটিকে আমরা মনে করি এদের মাধ্যমে একটা প্রভাব তৈরি হবে। কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে যতক্ষণ পর্যন্ত এই সরকার উদ্যোগ না নেবে, ততক্ষণ পর্যন্ত এটা স্থায়ী রূপ নেবে না। আমরা এটা করেছি সরকার এখান থেকে যেন উৎসাহিত হতে পারে, উদ্বুদ্ধ হতে পারে। আমরা তাদেরকে একটা মেসেজ দিতে চাই। সুতরাং আমি আশা করি যে প্রাতিষ্ঠানিকভাবে ইসলামকে ওন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা ব্যবস্থা, নৈতিকতা, আমাদের তরুণ ছাত্র সমাজ যে আজকে আলহামদুলিল্লাহ 2024-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে তারা স্লোগান তুলেছিল, আমি বিশ্বাস করি তারা ব্যক্তিগতভাবে, আমাদের সাংগঠনিক প্রক্রিয়া, পারিবারিকভাবে হয় শিক্ষাটুকু তারা গ্রহণ করেছে। কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে গোটা শিক্ষা ব্যবস্থা সংস্কার না। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো। সমূলে ওলটপাটকে মূলোৎপাটন করে বিগত 15 বছরে তারা যে শিক্ষা নামে জঞ্জাল আমাদের উপরে চাপিয়েছে, সমূলে মূলোৎপাটন করে নতুন শিক্ষা ব্যবস্থা কোরআন সুন্নাহর আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ব্যবস্থাকে সামনে রেখে আমাদেরকে প্রণয়ন করে দিতে হবে, যেটা হবে প্রকৃত শিক্ষা ব্যবস্থা। তৃতীয় এবং সর্বশেষ, আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই, জাতির উদ্দেশ্যে আমাদের আহ্বান হচ্ছে, আসুন আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে যদি সাজাতে হয়, তাহলে আমরা একটা সহনশীল, একটা ঐক্যবদ্ধ জাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্কারের মূল নীতিমালাই ছিল জাতিকে ঐক্যবদ্ধ করা। আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাজরে আসাদের পাথর রাখতে গিয়েছিলেন, এরকম সংকট জাতিগতভাবে তাদের মধ্যে হয়েছিল। যে প্রিয়নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই গোটা পৃথিবীর প্রথম জাতীয় ঐক্যের প্রতীক। আজকে অন্যান্য দেশ, জাতি অথবা রাষ্ট্রকে আপনি মেনশন করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনশন করেন না, তার মানে হয় আপনি জানেন না, অথবা জানলে আপনি কৃপণতা করেন, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আপনার ন্যূনতম শ্রদ্ধা, ভালোবাসা নাই, মুখে হয়তো বলেন। যদি জাতীয় ঐক্যের কথা বলা হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঐক্যের উদাহরণ গোটা পৃথিবীতে আর এখনও কেউ সেট করতে পারে নাই। যখন এটা নিয়ে তাদের মধ্যে রক্তারক্তি না, শুধু মানে গোটা দেশদ্রোহী একটা কর্মকাণ্ড ঘটে যাচ্ছিল, গোটা দেশে রক্তের বন্যা বয়ে যাচ্ছিল, এই শুধু একটা পাথরকে স্থাপন করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করেছেন? সকলকে ডেকেছেন। তিনি জিজ্ঞেস করেন নাই আপনি কোন দলের, তিনি জানতে চান না আপনি কোন দলের, তিনি শুধু জানতে চেয়েছেন তারা ওই সময় ওই দেশের, ওই রাষ্ট্রের হয়ে কাজ করেন কিনা। এইটুকু ধরে আমাদেরকে কাজ করতে পারলে আমরা মনে করি বাংলাদেশের বিরুদ্ধে চলমান এখনও যে সমস্ত ষড়যন্ত্র করা হচ্ছে, সে যে দলের, যে ধর্মের, যে অনুসারীরই হোক, তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। এবং সাইফুল হত্যাকাণ্ডে যারা জড়িত, শুধু গ্রেপ্তার করলেই নয়, তাদেরকে অবিলম্বে বিচারের কাঠগড়ায় দাঁড় করতে হবে, যেন আর কোনো একজন লোক, হত্যা করা তো দূরের কথা, কি করে এই সময়ে রামদা নিয়ে তারা বের হতে পারলো, এত শত শত হাজার হাজার লোকের মধ্যে, শত শত প্রশাসনের মধ্যে রামদা নিয়ে তারা বের হলো কিভাবে, তারা ওখান থেকে যেতে পারলো কিভাবে। সেই জন্য আমি আরও বলে শেষ করছি যে আমাদের কয়েক হাজার অস্ত্রধারী সন্ত্রাসীদের তালিকা এই সরকারের কাছে আছে, যারা বিভিন্ন সময় এগুলোতে ভোট হতো, কেউ দিতে আসতো না, কারণ সন্ত্রাসীর এগুলোতে বসে থাকতো। সেই রামদাওয়ালারা, সেই পিস্তলওয়ালা, সেই AK-47ওয়ালারা এখনও কিন্তু আছে। তাদের মধ্যে 100 ভাগের 2 ভাগকে গ্রেপ্তার করা হয়েছে, 100 ভাগের 3 ভাগ অস্ত্র উদ্ধার করা হয়েছে, বাকি 57 ভাগ অস্ত্র কোথায়? বাকি 58 ভাগ সন্ত্রাসীরা কোথায়? সেই সন্ত্রাসী, সেই অস্ত্রধারীকে গ্রেপ্তার করতে পারলেই কেবলমাত্র চিটাগাংয়ের মতো এরকম বিভিন্ন রকম অপ্রত্যাশিত ঘটনা থেকে এই বাংলাদেশ রেহাই পাবে।